আজ 8ই জুলাই বুধবার দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন। বারুইপুরের ঘটনায় পরিবারের পাশে নওশাদ সিদ্দিকী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। ডেডলাইন 72 ঘন্টা। বারুইপুরে গিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর, চিহ্নিত করা হয়েছে 200 জনকে। বারুইপুরে গিয়ে বিক্ষোভের মুখে সায়নী ঘোষ, ঋতব্রত ব্যানার্জি। এর শেষ কোথায়? বারুইপুর কাণ্ডে প্রশ্ন তুললেন শুভশ্রী গাঙ্গুলি। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। বারুইপুরের ঘটনায় মঙ্গলবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে তিনি রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নওশাদ সিদ্দিকীর দাবি, রাজ্যে মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ক্রমশই বাড়ছে। তার অভিযোগ, বারুইপুরের ঘটনায় স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশকে তথ্য দিলেও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সময় মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন। নওশাদের বক্তব্য, পুলিশ যদি শুরু থেকেই দ্রুত পদক্ষেপ করত তাহলে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠত না। তার দাবি, স্থানীয় মানুষ নিজেদের দায়িত্ব পালন করে অভিযুক্তদের চিহ্নিত করেছিলেন, কিন্তু পুলিশের গাফিলতির কারণেই জনরোষ বৃদ্ধি পায়। তিনি ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ভূমিকার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়াও নওশাদ সিদ্দিকী বলেন, রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বারবার সামনে আসছে। তার দাবি, এই মামলার দোষীদের এমন কঠোর শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো মহিলা বা শিশুর বিরুদ্ধে অপরাধ করার সাহস কেউ না পায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যের পুলিশ ব্যবস্থা এখনো পুরনো কার্যপদ্ধতিতেই পরিচালিত হচ্ছে। জয়নগরের একটি পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানেও অভিযোগ জানানোর পর সময় মতো পদক্ষেপ নেওয়া হয়নি। তার মতে, পুলিশের কাজের পদ্ধতিতে পরিবর্তন না এলে এই ধরনের অপরাধ প্রতিরোধ করা কঠিন হবে। ডেডলাইন 72 ঘন্টা। বারুইপুরে গিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর, চিহ্নিত করা হয়েছে 200 জনকে। মঙ্গলবার বারুইপুর এসপি দপ্তরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ডিজিপিকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এরপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুই পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি আউটপোস্ট চালুর ঘোষণা দেন তিনি। পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন উপড়ে ফেলা ও উস্কানির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। শুভেন্দুর দাবি, নির্যাতিতার পরিবারের সদস্যরা সরকারের পদক্ষেপে সন্তুষ্ট। এসপি অফিসে জেলার শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তদন্তের অগ্রগতি, গ্রেপ্তার, ফরেনসিক রিপোর্ট, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং তদন্তের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা হয়। দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এদিন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও পৃথকভাবে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের অভিযোগ শোনার পাশাপাশি তিনি আশ্বাস দেন, তদন্তে কোনো আপোষ করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সূর্যপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার জায়গাও ঘুরে দেখেন তিনি। পাঠভবন স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। বারুইপুরে গিয়ে বিক্ষোভের মুখে সায়নী ঘোষ, ঋতব্রত ব্যানার্জি। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা তৃণমূলের। প্রায় 72 ঘন্টা পর বারুইপুরের ঘটনা নিয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিউলি সাহারা। এলাকায় প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাক বিতণ্ডার পর সাংসদ হিসেবে শুধুমাত্র সায়নী ঘোষকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। পরে প্রতিনিধি দলের সদস্যরা ও পরিবারের সঙ্গে কথা বলেন। বাড়ি থেকে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদার জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বাড়ি থেকে বেরোনোর সময় সায়নী ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের কটাক্ষের মুখে পড়েন। সায়নী ঘোষ বলেন, সকলের সর্বোচ্চ সাজা হওয়া উচিত এবং ঘটনার পর সরকারের পদক্ষেপও দেখা প্রয়োজন। স্থানীয়দের একাংশ তার উদ্দেশ্যে নানান মন্তব্য করেন। অশান্ত পরিস্থিতির মধ্যে তৃণমূলের প্রতিনিধি দল ছত্রভঙ্গ হয়ে যায়। দোষীদের আড়াল করা হচ্ছে। বারুইপুর ইস্যুতে বিজেপিকে তোপ মহুয়ার। বারুইপুরের ঘটনা নিয়ে মঙ্গলবার দিল্লিতে কীর্তি আজাদের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন মহুয়া মৈত্র। তার দাবি, নির্যাতিতার পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের ধরে ফেললেও শান্তনু মণ্ডল নামে এক বিজেপি নেতা তাদেরকে পালাতে সাহায্য করেন। তিনি এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের আড়াল করার অভিযোগ উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে
মহুয়া মৈত্র অভিযোগ করেন, এত বড় ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। তার দাবি, জেলা পুলিশের পুলিশ সুপার পরদিন সকাল 10:30টার আগে ঘটনাস্থলে পৌঁছয়নি। তার মতে, শিশু নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনায় দ্রুত তদন্ত এবং প্রশাসনিক তৎপরতা অত্যন্ত জরুরি। মহুয়া মৈত্র আরো বলেন, এই নৃশংস ঘটনায় দ্রুত তদন্ত, তথ্য প্রমাণ সংগ্রহ এবং দোষীদের আইনের আওতায় আনা প্রশাসনের প্রধান দায়িত্ব হওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় বিরোধী নেতারা নির্যাতিতার বাড়িতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। বিজেপির ভয় আউট ভরসা ইন স্লোগানকেও কটাক্ষ করেন তিনি। অন্যদিকে মহুয়া মৈত্র তোলা অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট, সাক্ষ্য প্রমাণ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা অগ্নিমিত্রা লকেটের, দিলেন পাশে থাকার আশ্বাস। বারুইপুরের ঘটনায় মঙ্গলবার সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তারা পরিবারের সঙ্গে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারকে আশ্বস্ত করেছেন এবং 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, নির্যাতিতার পরিবার সরকারের ভূমিকায় সন্তুষ্ট এবং মুখ্যমন্ত্রীর ওপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি আরও বলেন, এটি রাজনীতি করার সময় নয়, পরিবারের পাশে দাঁড়াতেই তারা এসেছেন। লকেট চট্টোপাধ্যায় অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন এবং দাবি করেন, সরকারের ভূমিকা নিয়ে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট। উল্লেখ্য, অগ্নিমিত্রা ও লকেটের সফরের পর দুপুরে বারুইপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যাওয়ার আগে রাজ্য পুলিশের এসটিএফ এর সঙ্গে ঘটনাটি নিয়ে আলোচনা করেন। বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা অরূপ বিশ্বাসের। বারুইপুর কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলার মধ্যে ঘটনা তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপের প্রশংসা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় প্রায় 3 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির উদ্যোগ নিয়েছেন, যা ভালো কাজ বলেই তিনি মনে করেন। অরূপ বিশ্বাস বলেন, তিনি সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলেছেন। তার বক্তব্য, বারুইপুরের ঘটনা অত্যন্ত জঘন্য এবং সরকার প্রথম মুহূর্ত থেকেই সক্রিয় হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। এর শেষ কোথায়? বারুইপুর কাণ্ডে প্রশ্ন তুললেন শুভশ্রী গাঙ্গুলি। বারুইপুর কাণ্ড নিয়ে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছেন। তিনি লেখেন, শিশু থেকে বৃদ্ধা কোনো বয়সী আজ নিরাপদ নয়। তার মতে, বিকৃত মানসিকতার অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় বারবার এমন নৃশংস অপরাধ করার সাহস পাচ্ছে। শুভশ্রী আরও লেখেন, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ এবং রাস্তায় বিক্ষোভ হলেও পরিস্থিতি তেমন পরিবর্তন হচ্ছে না। প্রতিদিন কোথাও না কোথাও নারী নৃশংসতার শিকার হচ্ছে। বারুইপুরের ঘটনা আবারও মনে করিয়ে দিল, সমাজ এখনো কতটা অসহায়। তিনি প্রশ্ন তোলেন, এর শেষ কোথায়? আর কত নিরীহ নারী ও পরিবারকে এই বর্বরতার শিকার হতে হবে? একই সঙ্গে এমন একটি সমাজের প্রত্যাশা করেন যেখানে অপরাধীরা ভয় পাবে এবং নারীরা ভয়মুক্ত থাকবেন। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের সময়ও পথে নেমে প্রতিবাদ করেছিলেন শুভশ্রী। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়েছিলেন এবং তার প্রচারও দেখা গিয়েছিল শুভশ্রীকে। নির্বাচনে পরাজয়ের পর রাজ চক্রবর্তী রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। বারুইপুর কাণ্ডের পর টলিপাড়ার একাধিক শিল্পীর পাশাপাশি এবার শুভশ্রীও সমাজ মাধ্যমে প্রতিবাদ জানালেন। শীতলকুচিতে মীনাক্ষীর গাড়িতে ডিম বর্ষণ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর। কোচবিহারের শীতলকুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। সেই সময় গাড়িতে মীনাক্ষীর সঙ্গে ছিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ অলোকেশ দাসও। ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মীনাক্ষী। সিপিএম এর দাবি, শীতলকুচিতে সিপিএম কর্মী মন্টু মিয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ প্রথমে অভিযোগ গ্রহণ করেনি। পাশাপাশি মুম্বাইয়ের নিহত এক পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে আনার ক্ষেত্রেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই দুই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল বামেদের। মঙ্গলবার সকালে মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করার পর শীতলকুচি বাজার দিয়ে ফেরার সময় একদল জনতা মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে বলে অভিযোগ। মীনাক্ষীর দাবি, বিজেপির কর্মীরা এই হামলা চালিয়েছে। ডিম বর্ষণের সময় তিনি গাড়ির ভেতর থেকেই সমাজ মাধ্যমে লাইভ করেন। পরে কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়ে ধর্নায় বসেন তিনি। তার অভিযোগ দায়েরের পরও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি।
যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। সাধারণ মানুষের ক্ষোভকেই সিপিএম বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারীর প্রশংসায় শোভন বৈশাখী। বিজেপিতে ফেরার জল্পনায় কি বললেন? বছর 7 আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও পরে ফের তৃণমূলে ফিরে আসেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে তাদের দেখা যাওয়ার পর রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়। বৈশাখী জানান, আপাতত বিজেপিতে ফেরার কোনো পরিকল্পনা নেই। বৈশাখী বলেন, তৃণমূলের দমবন্ধ পরিস্থিতির কথা প্রথমে তারাই বলেছিলেন এবং সেই কারণেই বিজেপিতে গিয়েছিলেন। তবে সেখানে কাজের পরিবেশ না পাওয়ায় তারা সরে আসেন। তিনি বলেন, এখন বিজেপির কাছে তাদের প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেটি বিজেপিই ঠিক করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তিনি বিজেপির দরজায় কড়া নাড়ছেন না। সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বৈশাখী বলেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় একজন স্বপ্নের শাসক। তার আশা শুভেন্দু অধিকারী সেই অবস্থান বজায় রাখবেন। পাশাপাশি তিনি বলেন, সরকারের কাজ ভালো লাগছে এবং সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পেলে রাজনীতিতে কাজ করতে আপত্তি নেই। শোভন চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং সরকার 60 দিনে যা করেছে তাতে সমালোচনার সুযোগ নেই। একই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বিজেপির পদক্ষেপের প্রসঙ্গ তুলে পূর্বতন সরকারেও সমালোচনা করেন তিনি। লাল বিপদের প্রতীক আর নীল সাদা চুরিট। এবার থেকে নতুন সরকারি বাসের রং হবে গেরুয়া, ঘোষণা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। নতুন সরকারি বাসে গেরুয়া রং, ঘোষণা পরিবহন মন্ত্রীর। রাজ্যের নতুন সরকারি বাসে এবার থেকে গেরুয়া রং ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার বক্তব্য, দেশের কথা ভেবেই ত্যাগের প্রতীক হিসেবে গেরুয়া রং বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি পূর্বতন 2 সরকারের আমলের বাসের রং নিয়েও মন্তব্য করেন। বাম আমলের সরকারি বাসের রং ছিল লাল, পরে তৃণমূল সরকারের সময় তা নীল সাদা করা হয়। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি সরকারি বাসে গেরুয়া রং করা হয়েছে। গত সপ্তাহে সোনারপুর থেকে ইকো স্পেসগামী এসি 58 বাসেও এই রং দেখা যায়। যদিও আগে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের একটি সূত্র জানিয়েছিল, বাসের রং পরিবর্তন নিয়ে সরকারিভাবে কোনো নতুন নীতি গ্রহণ করা হয়নি। অর্জুন সিং বলেন, লাল রং বিপদের প্রতীক, নীল সাদা চুরির প্রতীক, গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদী, তাই দেশের কথা ভেবে ত্যাগের প্রতীক গেরুয়া রংকেই বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, এখন অ্যাপেলও গেরুয়া রঙের মোবাইল বিক্রি করছে এবং বিজেপি স্লোগানেরও উল্লেখ করেন। এদিকে বাসের রং পরিবর্তনের ঘোষণার পর নিত্যযাত্রীদের একাংশ পরিষেবার মান উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সরকারি বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং গত কয়েক বছরে বাসের সংখ্যাও কমেছে। বাসকর্মীদের একাংশের মতে চালক ও কর্মীর অভাব দূর করার পাশাপাশি ব্যবস্থাপনার পরিবর্তনও প্রয়োজন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। তারাতলা কাণ্ডে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা অনুদানের পাশাপাশি চাকরির আশ্বাস শুভেন্দুর। তারাতলা গোডাউন ধসের ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মঙ্গলবার নবান্নে মৃতদের পরিবারের হাতে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পরিবারে মাধ্যমিক উত্তীর্ণ কোনো সদস্য থাকলে তাকে চাকরির সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শ্রম দপ্তরের তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পরিবারগুলিকে কিভাবে আরও সহযোগিতা করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, মাসিক সহায়তার বিষয়েও আলোচনা চলছে। কলকাতার বাসিন্দা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজন অনুযায়ী কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের মাধ্যমে সাহায্য করার কথাও বলেন তিনি। দুর্ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। তার বক্তব্য, উদ্ধার কাজে 17 জনকে বাঁচানো সম্ভব হলেও 16 জনকে বাঁচানো যায়নি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এককালীন ক্ষতিপূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা, পুনর্বাসন, কর্মসংস্থান ও অন্যান্য সরকারি সুবিধা দেওয়ার বিষয়েও প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতির কারণে জিরামজি প্রকল্পে জট, বিকল্প ব্যবস্থা খুঁজছে প্রশাসন। রাজ্যে 1 জুলাই থেকে চালু হওয়া মনরেগার পরবর্তী প্রকল্প ভিভিজি রামজি বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। তৃণমূল পরিচালিত প্রায় 2000 গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্তমানে পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না। তারা পদত্যাগও করেননি, ফলে আইনি কারণে তাদের দায়িত্ব অন্য কারোর হাতে যাচ্ছে না। এর ফলে গ্রামসভা ডেকে রেজলিউশন পাশ করা এবং প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
নতুন প্রকল্প 100 দিনের কাজের বদলে বছরে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরের বাকি 8 মাসে বাংলায় প্রায় 15,000 কোটি টাকার কাজের লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু প্রধানদের স্বাক্ষর না থাকায় টাকা ছাড় এবং শ্রমিকদের মজুরি প্রদানের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে মজুরি না দিলে বিলম্বজনিত ক্ষতিপূরণও দিতে হবে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সামনে দুটি পথ রয়েছে: প্রধানদের কাজে ফিরিয়ে আনা অথবা তাদের পদত্যাগের পর উপপ্রধানকে অস্থায়ী দায়িত্ব দিয়ে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করা। সম্প্রতি ভিভিজি রামজি প্রকল্পের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পঞ্চায়েত সচিবকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। এরপর পঞ্চায়েত সচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে প্রধানদের সঙ্গে যোগাযোগ করে কাজে ফেরানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় বিধায়কদের মাধ্যমেও বার্তা দেওয়া হচ্ছে, হয় দায়িত্ব পালন করতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে, যাতে উন্নয়নমূলক কাজ ব্যাহত না হয়। অক্টোবর থেকে যুব শক্তি প্রকল্প, বেকারদের মাসে 2000 থেকে 3000 টাকা। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার পূর্ববর্তী সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ না করে সেগুলির নাম পরিবর্তন করেছে। তৃণমূল সরকারের যুব সাথী প্রকল্পের নাম বদলে করা হয়েছে যুব শক্তি। একই সঙ্গে এই প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। সরকার জানিয়েছে আগামী অক্টোবর মাস থেকে যুব শক্তি প্রকল্প চালু হবে। এর আওতায় স্নাতক পাশ বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3000 টাকা এবং যারা এখনো স্নাতক পাশ করেননি তারা প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্য থেকে দীর্ঘদিন ধরে বাংলায় বসবাসকারী মাধ্যমিক উত্তীর্ণ বেকাররাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। রাজ্য বাজেট অনুযায়ী 21 থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেসব পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলে মেয়েরাই যুব শক্তি প্রকল্পের সুবিধা পাবেন। দুই রাজ্যে দুই সংসার, দ্বিতীয় স্ত্রীকে রেখে 40 বছর পর প্রথমার সন্তানদের কাছে ফিরলেন মোতাহার। প্রায় 40 বছর নিখোঁজ থাকার পর সোমবার রাতে নিজের বাড়ি ফিরে এলেন মুর্শিদাবাদের সুতির নাজিরপুরের বাসিন্দা মোতাহার শেখ। তাকে জীবিত দেখে মেয়ে বেহুলা বিবি সহ পরিবারের সদস্যরা আবেগে ভেঙে পড়েন। খবর ছড়িয়ে পড়তে আত্মীয় স্বজন ও স্থানীয়দের ভিড় জমে যায়। 1986 সালে রুটি রোজগারের সন্ধানে ত্রিপুরার সোনামোড়ায় গিয়েছিলেন মোতাহার শেখ। সেখানে কাজের পাশাপাশি তিনি দ্বিতীয়বার সংসার করেন। এদিকে নাজিরপুরে তার প্রথম স্ত্রী ও 3 মেয়ে ছিলেন। দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকায় পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। গত সপ্তাহে নাজিরপুরের এক যুবকের সঙ্গে ত্রিপুরায় তার পরিচয় হয়। কথাবার্তার মাধ্যমে দুজনেরই নাজিরপুরের বাসিন্দা হওয়ার বিষয়টি সামনে আসে। ওই যুবকের উদ্যোগেই পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। এরপর ট্রেন ও বাসে দীর্ঘ পথ পেরিয়ে 85 বছরের মোতাহার শেখ সোমবার রাতে নিজের ভিটেতে ফিরে আসেন। যদিও তার প্রথম স্ত্রী কয়েক বছর আগেই মারা গিয়েছেন। 4 দশকের ব্যবধানের পর পরিবারের সঙ্গে এই পুনর্মিলন ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।